আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের এনটিভির পর্দায় ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা বরাবরের মতো উপস্থাপক হিসাবে আমি খালেদ রেজা খান আপনাদের সামনে আছি। আমাদের মেহমান সবসময় আমি যেটা বলতে দ্বিধাবোধ করি না যে উনি অনেক কষ্ট করে সপ্তাহের মাঝখানে কোর্টের পরে আমাদের এখানে উপস্থিত হন আপনাদের সেবায়, কমিউনিটির সেবায়। ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার সাহেব, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার সাহেবের আরেকটা কিন্তু উপাধি আছে, আপনারা জানেন। উনি রানী এলিজাবেথ কর্তৃক MBE খেতাবে ভূষিত। আমরা একদিন জানতে চাবো এই রানীর খেতাবটা কিভাবে পেতে হয়, যাতে আমরাও হয়তো উৎসাহিত হতে পারি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এইসব প্রোগ্রামে আসলে আপনাদের সাথে কথা বলতে বা আপনাদের সামনে এসে কিছু বলতে, কিছু শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু আমি জানি আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে অনেক কলা লাইনে চলে আসেন, এই জন্য বিবেকের তাড়নায় কিন্তু আমি আমার কথাগুলো আর বলতে পারি না। আর অনেকে আমাকে বলেন যে আমি নাকি খুব সিরিয়াস ভাবে উপস্থাপন করি আমার এই অনুষ্ঠান। আসলে আইন ব্যাপারটা তো জটিল, এটাকে আসলে খুব যে হাস্যরসে ভরপুর করে আমি উপস্থাপন করব সেটা আমার পক্ষে সম্ভব হয় না অন্তত। তো ব্যারিস্টার সাহেব, আমি জানতে চাই, আমরা তো নর্মালি আপনি একটা কিছু একটা দিয়ে শুরু করেন, তাই না? ওপেনিং রিমার্কস। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতাতে জানাচ্ছি, আমি কিন্তু চাইলেই ব্যারিস্টার সাহেবের কাছ থেকে জানতে চাইতে এই অনুষ্ঠানের শুরুতেই আমি জানতে চাইতে পারতাম, কিন্তু যেহেতু আপনারাও অপেক্ষা করেন ওনার ওপেনিং রিমার্কসটার জন্য, আমিও কিন্তু আপনাদের সাথে অপেক্ষা করি যাতে সমানভাবে আমরা সারপ্রাইজ হই। ব্যারিস্টার সাহেব, আমরা কি নিয়ে আজকে শুরু করব কথা? Bismillah ar-Rahman ar-Rahim. Thank you very much for very nice, excellent introduction. MashaAllah. 10 out of 10. বন্ধুরা, ভাই বোনেরা, আপনারা দূর ও পাশ থেকে যারা বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আজকে ইতিহাসের পাতা থেকে দুই একটি কথা বলবো এবং সব শেষে যে কনক্লুশন করব, এই কনক্লুশন থেকে আমরা যারা আজকের ওপেনিং রিমার্ক যাদের প্রতি প্রযোজ্য হয়, তারা যদি এটা থেকে কোনো একটুও ফায়দা নিতে পারি, তাহলে আমি মনে করবো এটা সার্থক হয়েছে। ইতিহাসের পাতা কি বন্ধুরা? দেখেন, আমাদের দেশ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানকে ব্রিটিশ রাজ শাসন করেছে প্রায় 250 বৎসর। তখন হিটলারের সাথে যখন যুদ্ধ হয়, ইউরোপের সাথে দুইটা যুদ্ধ হয় এই দেশের, একটা প্রথম যুদ্ধ, মহাযুদ্ধ, এবং আরেকটা দ্বিতীয় মহাযুদ্ধ। দুইটা মহাযুদ্ধের সময়েই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এক দেশ ছিল এবং এই দেশের অধীনে ছিল। আমাদের বাবা দাদারা এই দেশের পক্ষে, জার্মানির বিপক্ষে যুদ্ধ করেছেন। বলা হয় আমাদের সাবকন্টিনেন্ট থেকে 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ মানুষ মারা গেছেন ফাইট করতে গিয়ে। তা আমরা কিভাবে স্বাধীন হলাম? প্রাইম মিনিস্টার আটলি সাহেব 40 শতকের দিকে 1940 পরপরই উনি বলেছিলেন যে আরো 100 বৎসর বন্দুকের কুন্দা দিয়ে ইন্ডিয়াকে আমাদের রাজত্বের অধীনে রাখব। কিন্তু ইট ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ। দেন হিটলার যুদ্ধ শুরু করলো এবং যুদ্ধ শুরু করার পরপরই আমাদের দেশের যে নেতারা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, স্বাধীনতা চাইলেন। গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব, ওনাদের লিডারশিপে আমরা আলহামদুলিল্লাহ 1947-এ আমরা স্বাধীন হলাম, অর্থাৎ এই দেশ চলে আসলো। কিন্তু আমরা এই দেশে আসলাম কিভাবে? আমরা আসলাম 60-এর দশকে। দেখা গেল ব্রিটেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। এই দেশকে গড়ার জন্য ফ্যাক্টরিতে লোক নাই, সাধারণ কাজের জন্য লোক নাই, তাই ওই চিপ লেবারের জন্য 2 আনি ভাউচার দিয়ে আমাদের পূর্বপুরুষরা 60-এর দশকে এখানে যাত্রা শুরু করলেন। 60-এর দশকের শেষ দিকে তারা একটা সুযোগ দিল, যারা এসেছেন ভাউচার নিয়ে, তাদের যদি ছেলে থাকে, ওইটাকে বয় ভাউচার বলা হয়, তো শুধু ছেলেকে আনতে পারতেন। গেল 60-এর দশক। 70-এর দিকে আসার পরে, 70-এ হলো আপনার 1971-এ ইমিগ্রেশন অ্যাক্ট, বিরাট ধরনের একটা অ্যামালগামেটেড অ্যাক্ট অফ পার্লামেন্ট পাস করলো। তখন থেকে আস্তে 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 ইমিগ্রেশন আইন কঠিন হওয়া শুরু করলো। কথাটা বুঝতে পারছেন?
আস্তে আস্তে আমাদের যে পূর্বপুরুষরা এদেশে এসেছিলেন 60-এর দশকে, তারা কিন্তু ফ্যামিলি আনার পক্ষে ছিলেন না। তারা ভাবতেন এখানে আমরা রোজগার করব, টাকাটা নিয়ে আবার দেশে পাকিস্তান বা ইন্ডিয়াতে চলে যাব। কিন্তু পরে আস্তে আস্তে ফ্যামিলি আনা শুরু হলো এবং আমরা ভাবলাম না, দিস কান্ট্রি ইজ গোয়িং টু বি আওয়ার হোম। এই ধারাবাহিকতায় মাঝে মধ্যে সরকার ইমিগ্রেশন আইন যখন দেখলো যে অনেক লোক চলে আসতেছে, ইমিগ্রেশন আইনকে আস্তে আস্তে টাইট করা শুরু করলো, বুঝতে পেরেছেন? তখন নিয়ে আসলো প্রাইমারি পারপাস রুল। তারপরে নিয়ে আসলো, আপনারা যারা একটু পুরাতন আছেন এদেশে, আপনারা হয়তো মনে আছে 1986-এর আগে বাংলাদেশ থেকে কেউ যদি এই দেশে আসতো তাহলে ভিসা নিতে হতো না, এখানে আসার পরে এয়ারপোর্ট থেকে ভিসা নিতে পারতেন। 86-এ তারা এই আইনটা যখন পাল্টাবে তখন একদম আপনার প্লেন হায়ার করে লোকজন আসা শুরু করলো। আমার মনে আছে ইতরোতে গেলে কোনো জায়গা পাওয়া যেত না লোকজনের, ভাই বন্ধু যারা আছে সবাই চলে আসতে চাইতেছে। কারণ কি, এইমাত্র তারা ভিসা না নিয়ে আসতে পারবেন না, এই আইন শুরু করবে। তো যারা এই সুযোগ নিয়েছিলেন, আমি একজন জানি না, শত শত মানুষ জানি যে ভিসা ছাড়া চলে এসেছিলেন। পিটার শো এমপি ছিলেন, আলহামদুলিল্লাহ এই সুযোগকে কাজে লাগিয়েছিলেন। তারপরে আসেন 1997-এ লেবার পার্টি যখন, আপনাদের বোরিং হবেন না প্লিজ, 97-এ একটা আইন ছিল প্রাইমারি পারপাস রুল। স্বামী অথবা স্ত্রীকে আনার জন্য একটা কঠিন রুল ছিল। 97 জুনের 6 তারিখে লেবার পার্টি আসলো, 5 তারিখে জুনের 6 তারিখে ওইটাকে বলিশ করে দিল। মজার কথা একটা বলি, 99-এ একটা আইন তারা বাইর করলো যে রেগুলারাইজেশন অফ ওভারস্টেয়ার। এইটার অধীনে সুবহান আল্লাহ, যারা এসেছিলেন ভিজিটার হয়ে, যারা এসে ওভারস্টেয়ার হয়ে গেছেন, আমার অফিসের সামনে তো রাত পর্যন্ত লাইন থাকতো 2000 সালে। অনেক মানুষ লিগ্যাল হয়েছেন ওই সময়, ওই সুযোগটা নেয়ার কারণে। কথাটা বুঝতে পারতেছেন? এই যে সুযোগ দিল 2009 সালে, যে শুধুমাত্র যদি আপনার কিছু টাকা থাকে আর কলেজের একটা যদি খাস লেটার থাকে, আপনি চলে আসতে পারবেন। থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড অফ স্টুডেন্ট অ্যারাইভড ইন দিস কান্ট্রি। অর্থাৎ আইনের সুযোগ যখন আসবে, এই সুযোগটা আপনি নেবেন। আমি কেন এতটুকু লম্বা করে বলতেছি, বন্ধুরা যারা আমাদের এই শো ইউরোপের কোনো দেশে বসে দেখতেছেন, ইটালিতে, ফ্রান্সে, জার্মানিতে, লুক্সেমবার্গে, বেলজিয়ামে এবং অন্যান্য ইউরোপের যে দেশগুলিতে বসে দেখতেছেন, আপনাদের জন্য এরকম একটা সুযোগ আসতে, সুযোগ হলো আগামী 29শে মার্চ পর্যন্ত। যদি আপনাদের ইউরোপিয়ান পাসপোর্ট থাকে তাহলে মাত্র এই 9 সপ্তাহ সময় আছে। এই ইংরেজিতে একটা কথা বলে, অপরচুনিটি ডাজ নট পাস ইয়োর ডোর টুয়াইস। সুযোগটা আপনার দরজা দিয়ে বারবার যাবে না। বন্ধুরা, আপনারা যাদের ইউরোপিয়ান পাসপোর্ট আছে, দেরি করবেন না। দেরি করবেন ওই আগে 86-এ যারা এসেছিলেন, চলে এসছেন, এরপরে কিন্তু আর কেউ আসতে পারে নাই, কারণ আইনটা পাল্টে গেছে। এই আইনটা, ব্রেক্সিট আইনটা 29শে মার্চ, এই সুযোগ যে বর্ডার খোলা আর পাবেন না। আমি আগে বলতাম, এক জজ সাহেবকে বলেছিলাম কোর্টে, যে আমাদের দেশের লোকজন মারা গেল তোমাদের দেশের জন্য ফাইট করে, আর যারা মারলো তোমাদেরকে, হিটলারের দেশ, ওদেরকে গেট খুলে দিলা, আর আমাদের দেশের কেউ আসতে হইলে দরজা বন্ধ করে দিলা। কিন্তু এই সুযোগ ভাইরা, বোনেরা, বন্ধুরা, এই সুযোগ ইউরোপিয়ান যারা পাসপোর্ট হোল্ডার আছেন, আপনাদের আর আসবে না। 29শে মার্চের পরে আর এভাবে আসতে পারবেন না। তো এই সুযোগটা নেবেন তো আপনারা। আমরা দোয়া করি যারা অপেক্ষা করতেছেন, আমি জানি আপনারা অনেকে অপেক্ষা করতেছেন যে এবার সাহেব আমার তো এই পাসপোর্টটা হচ্ছে না। ইনশাল্লাহ হয়ে যাবে, দোয়া করেন আল্লাহর কাছে যে এই টাইমের ভিতরে যেন হয়ে যায়, এবং এই সুযোগটাকে আমাদের পূর্বপুরুষদের মতো আপনারাও কাজে লাগাতে পারেন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সুন্দরভাবে একেবারেই সাবলীল ভঙ্গিমায় উনি সচরাচর যেভাবে করেন বিস্তারিত ব্যাখ্যা করলেন। এখানে কিন্তু ব্যারিস্টার সাহেব আমি একটা জিনিস জানতে পেরেছি, প্লিজ। যেহেতু আমার আব্বা এদেশে এসেছিলেন অনেক আগে, 1957 ইংরেজিতে খুব সম্ভবত। তারপরে আমি শুনেছি বয় ভাউচার, কিন্তু বয় ভাউচার জিনিসটা কি আমি কিন্তু জানতাম না। এই যেমন যে লেবার
এই যে বেনিফিট সিস্টেম যেটা লেবার পার্টি হয়তো ইন্ট্রোডিউস করছিল বলেই তো এটার নাম লেবার বলা হয়। এখনও লোকজন নর্মাল বেনিফিটকে লেবার বলে, লাইবর লেবার যাই। কিন্তু আমি ভাবতাম বয় ভাউচারটা হয়তো কিছু একটা, কিন্তু ওই যে শুধু ছেলেদেরকে আনতে পারবেন মেয়েদেরকে না, এ থেকে যে বয় ভাউচার আসছে এটা কিন্তু আমি জানলাম, খুব ভালো লাগলো। এটা কিন্তু 70 সালের আগে ছিল। জি, আপনার ছেলে যদি হয় তাইলে ওনারা আনতে পারবেন, হ্যাঁ শুধু ছেলে সিঙ্গেল। কিন্তু 70 সালের পরে মা না আসলে আর ছেলেকে আনতে পারবেন না। তো আমাদের মহিলাদের সুযোগ হলো, মা বোনরা আমি মনে করি অনেক উপকৃত হয়েছেন। যদি ওই আইন থাকতো শুধু ছেলেদেরকে দেশে আনা, তাইলে মা বোনরা যে আমরা এখানে যেভাবে অনেক বেনিফিট পাচ্ছি, অনেক লাইফকে উপভোগ করতে পারছি, এটা কিন্তু পারতাম না। জি, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রশ্ন নেওয়ার আগে আমি জানি আপনারা অনেকেই লাইনে আছেন, তারপরে একটা জিনিস আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সচরাচর এসব প্রোগ্রামে ইমিগ্রেশন সংক্রান্ত কলই বেশি পেয়ে থাকি, কিন্তু আপনারা জানেন ব্যারিস্টার সাহেব সব ধরনের আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হোক অথবা আপনার কোনো ক্রিমিনাল ম্যাটার্স হোক, ইমিগ্রেশন ম্যাটার্স হোক, যে কোনো বিষয়ে যদি আপনাদের পরামর্শ জানার দরকার থাকে আপনারা কল করতে পারেন। নাম্বারটা আমরা টিভি স্ক্রিনের নিচেই দেখতে পাচ্ছেন, স্ক্রল করা হচ্ছে, এই নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। তো ব্যারিস্টার সাহেব, আজকে আমরা অনেক ভূমিকায় বা সূচনায় বক্তব্য অনেক লম্বা হয়ে গেল, বাট আমি বেশ উপকৃত হয়েছি। আমি মনে করি যারা দর্শক যারা দেখছেন ওনারা উপকৃত হয়েছেন। আর দেরি না করি আমরা চলে যাই কলারের দিকে। হ্যাঁ, দেখি। আসসালামু আলাইকুম কলার, কে আছেন আজকে দেখি প্রথমে? ওয়ালাইকুম আসসালাম। অ্যাপোলজি ভাই, অ্যাপোলজি। আমি জানি আপনি অনেকক্ষণ অপেক্ষা করছেন, কিন্তু আমাদের এই কথাগুলো শুনতেই হতো, মাইন্ড করবেন না আশা করছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি নামটা বলবেন ভাই? আমার নাম বেলাল, আমি এটেলবরা থেকে মাত্রাম। বেলাল ভাই, এডিনবরা? এটেলবরা। আমি আসলে জায়গাটা চিনতে পারছি না। এডিনবরা বলেন নাই? এডিনবরা না ভাই, নাকি এটেনবরা কি যেন একটা বললেন? এটেলবরা ভাই, এটেলবরা। এটেলবরা, আচ্ছা যাক বলেন। জি। এটা কি নর্থে? নরফোকে। ওকে, নরফোক। জি, নরফোক, নরফোক। জি জি জি, এটা ভালো আমাদের জন্য। ভাইয়া প্রশ্নটা বলেন। আচ্ছা, আমার একটা ছেলে দেশে বিয়া করাইছি। জি। উনি তো মানে তার পাওয়া একটা অপারেশন হইতো আগে, এসে পাইন। জি। তো এটা দিয়া কি অ্যাপ্লাই করে আনা যাইব? কিন্তু তার ভাই আছে, এখন ভাই ছোট আছে, ও চাকরি করে হসপিটালে। ও যদি হেল্প করে থার্ড পার্টি দিয়ে আসতে পারবে? জি ভাই। এই একটা প্রশ্ন। আর দুইটা প্রশ্ন হইলো যে হেলথে যে ভিজিট করে গোরান তৈলে, জি, এই ভিজিটের যে একটা কাগজ দেয়, এটা কতদিন পর ডেট থাকে? ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ। আমরা 3টা প্রশ্ন নেওয়ার পরে আপনার এই প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, এখন দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার, কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। নামটা কইবা নিবেন? কই থেকে ফোন করছেন কইবা? ভাই আমি সামিয়া করছি। সামিয়া আপা কোন জায়গা থেকে? বার্মিংহাম থেকে। বার্মিংহাম থেকে। জি, আপনার প্রশ্ন হোক বোন। আমি জানতাম চাই ওয়ার্ক পারমিট কিটা আরবার ওপেন হয়নি, কতদিন পরে ওর আর এটা কিলাখান আনা যায় ওটা জানতে চাইলাম। ওকে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ প্রশ্ন শুনতে থাকুকা, টিভি দেখতে থাকুকা। ইনশাআল্লাহ আমরা আরেকটা প্রশ্ন নিব, তারপরে ইনশাআল্লাহ আমরা কলার দিকে হতে যাইমু। আবার কইলাই আপনারা যারা সিলেটি মারতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যারা কমফোর্টেবল ফিল করেন, আপনারা স্ট্রেট সিলেটি আরম্ভ করবেন ইনশাআল্লাহ। যারা শুদ্ধ ভাষা কথা বলবেন তারা তো কথা বলবেনই, একই সাথে যারা দোজ পিপল হু উড লাইক টু স্পিক ইন ইংলিশ, who feels comfortable explaining things in English, please do so in your own language, however you feel like. Okay, এখন দেখি লেখে আসুন লাইন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি হাসান বলছি বার্কিং থেকে। হাসান ভাই? জি, বার্কিং থেকে বলছিলাম। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে জি ওই ইউরোপিয়ান পাসপোর্ট আছে আমরা, তো ব্রেক্সিট যে হচ্ছে, তো এর জন্য মানে আমি 2015 জুনে আসছি এখানে, তো আমার 5 বছর হবে গিয়ে 20 জুনে। তো এর মধ্যে যদি আমি বাংলাদেশে যেতে চাই, আসার সময় কি কোনো প্রবলেম হবে যদি অগাস্ট বা সেপ্টেম্বরে?
আপনি কোন দেশের ন্যাশনাল? আমি ইটালিয়ান ন্যাশনাল। থ্যাংক ইউ, শুনতে থাকেন। ঠিক আছে ভাইয়া, আমরা এখন Okay. প্রশ্নের উত্তর দিকে চলে যাব ইনশাআল্লাহ। দেখি ব্যারিস্টার সাহেব, আমাদের প্রথম কলার ছিলেন বেলাল ভাই। বেলাল ভাই, প্রশ্নটা আপনি জানেন? Shall I start giving his answer? ইয়েস প্লিজ, ইয়েস। বেলাল সাহেব, আপনি ফোন করছেন নরফক থেকে। আপনি কইরা মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। আপনার ছেলে, বড় ছেলেরে বিয়া করাইছেন বাংলাদেশও, কিন্তু তার ফাও কিন অসুবিধার কারণে ESFI, এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স। এখন বৌমারে আনাইতে চাইরা আপনি, আলহামদুলিল্লাহ, ইটস ভেরি গুড। আপনার ছোট্ট ছেলে হসপিটাল কাজ করেন। আপনার পয়লা প্রশ্ন হইল যে আমার ছোট্ট ছেলের বেতন দেখাইয়া আমি আমার বড় ফুয়ার বউরে আনতাম পারমনি। আর দ্বিতীয় প্রশ্ন হইল আপনার যে এনভায়রনমেন্টাল হেলথ অফিসারে যে গড়র কাগজ দেন, গড় সুইটেবল আছে করিয়ার, ওভারক্রাউড হইতো না, এটার ভ্যালিডিটি কতদিন থাকে? বেলাল সাহেব, কংগ্রাচুলেশন, আপনার বড় ফুয়ারে বিয়া করাইছেন। আমরা আরও দোয়া করবা, এবং যত লিসেনার আছেন যারা বড় ছেলে আছে বা বড় মেয়ে আছে বিয়া করাইতে চাইরা, আল্লাহ তারা সাহায্য করতো। ছেলে হকলোর লাগি বালা বউ মিলাইয়া দিত, আর মেয়ে হকলোর লাগি বালা স্বামী মিলাই দিত। আপনি একবার তা আমার লগে আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার বড় ছেলে অসুস্থ বেলাল সাহেব, কিন্তু ESF ফাইন। আপনি যদি আপনার বড় ছেলে যদি এই পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট, যেটা আগে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স আছিল, ওটা যদি পাইতা, তাইলে লাইফ অনেকটা ইজি হয়ে যেত। কিতার লাগি ESF ফাইন, তান যদি সত্যিকার অর্থে পাওয়ার মাঝে কোনো ডিসেবিলিটি থাকি থাকে, আপনি লোকাল ল সেন্টার বা সিটিজেন অ্যাডভাইস ব্যুরোরে গিয়ে জিকাউকা বলে আমার ফুয়ায় আর কোনো অ্যালাউন্স পাইব নি, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স পাইলে জব ইজ ডান, তার ওয়াইফ হইতে কোনো ডিফিকাল্টি 50% হইতো না। আপনি কইছেন আপনার ছোট ছেলে হসপিটাল কাম করেন, সম্পূর্ণ অন্যর বেতন দেখাইয়া থার্ড পার্টি ইলা মানত না এন্টি ক্লিয়ারেন্স অফিসার। হ্যাঁ, আপনার বড় ছেলের ইনকাম আছিল মনে করো 17,000 পাউন্ড, বাই কইল আমি আমার বাইরে 1,000 পাউন্ড দিয়া যাইমু আমার ইনকাম থাকি, দ্যাট ইজ রিজনেবল। অথবা 500 পাউন্ড দিয়া যাইমু, 1,000 পাউন্ড কতদিন দিয়া যাইব? এইটা আমার মনে হয় এই থার্ড পার্টি এটা ওইতো না বেলাল সাহেব, আই এম ভেরি সরি। আর কইছেন যে গড়ের এনভায়রনমেন্টাল হেলথ রিপোর্ট একটার কতদিন ভ্যালিডিটি থাকে, এটার ধরা বান্ধা কোনো আইন নাই, কিন্তু সাধারণত তারা চায় 3 মাস, ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত হয়ে গেলে ইটস অ্যাকসেপ্টেবল। 6 মাস বাদে আপনি আগে গড় ইকান কিলা আছিল, এর মাঝে হয়তো সিলিংয়ে দি ফানি পড়তে পারে, ওভারক্রাউডিং হয়ে যেতে পারে। এর কারণে যে সময় অ্যাপ্লিকেশন করবা এটলিস্ট 2-3 মাসের ভিতরে আমরা কই আমরা ক্লায়েন্ট হলরে যে এই রিপোর্ট সব শেষে তুমি তাই নিও, বুঝছেন নি? এবং আপনার বৌমা যেই না আইতা তানও মেডিকেল রিপোর্টটা এটার সময় কম থাকে, বাংলাদেশ থাকি খুব একটা অ্যাপ্লিকেশন করার মাত্র কিছুদিন আগে নেই জানো। আশা করি আপনি আপনার প্রশ্নটা বুঝছেন বেলাল সাহেব। নরফক থেকে প্রথম কল করার লাগি আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। জি ব্যারিস্টার সাহেব, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে এখন যেতে হবে সুপ্রিয় দর্শকবৃন্দ। ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতির পরে আমরা বাকি প্রশ্নগুলো উত্তর দেব এবং নতুন করে প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি।